আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই একটু খুব দ্রুত ঝটপট করে জয়েন হয়ে নাও। আর হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেইড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি একটু আগে তোমাদের মেসেজের অপশন দিয়েছি। তোমরা যে কেউ মেসেজ করতে পারবা, কারণ আজকে হলো আমি একটা ডিভাইস দিয়ে ক্লাস নিচ্ছি। দ্যাটস ওয়াই আমি তোমাদের এই লিঙ্কটাও এখানে পৌঁছে দিতে পারছি না। তোমরা যে কোনো কেউ একজন একটু লিঙ্কটাও এখানে জাস্ট পৌঁছে দাও, একটু শেয়ার করে দাও। ওকে, তোমরা কেউ একজন শুধু ক্লাসের লিংকটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের যে পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে একটু কেউ সেন্ড করে রাখো, ঠিক আছে? একটু ঝটপট সবাই জয়েন হয়ে নাও। সবাই একটু ঝটপট জয়েন হয়ে নেন। কেউ একজন ক্লাসের লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সেন্ড করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কেউ একজন যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, মেসেঞ্জার গ্রুপে কেউ শেয়ার দিতে পারো লিংকটা, ক্লাসের লিংকটা, আর না হয় কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দাও, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসে যেতে পারি। দেখেন, আমরা লাস্ট ক্লাসে HTML এর কোন পর্যন্ত আলোচনা করেছিলাম? ওকে, দেখেন আমরা লাস্ট ক্লাসে HTML এর ব্রেক মানে ব্রেক ট্যাগ এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? দেখো সবার মনে পড়ে কিনা? আমরা এরপর থেকে এখন আলোচনা করব। আর যারা এই যে ক্লাসগুলো ভুলে যাচ্ছ, যে পূর্বের ক্লাসে কি পড়াই পরবর্তী ক্লাসে ভুলে যাচ্ছ, তারা অবশ্যই কষ্ট করে আজকে যে ক্লাসটা হবে এই ক্লাসটা দেখার আগে ওইটা আগে দেখবা, দেখে তারপর এটা দেখবা, ঠিক আছে? ব্রেক ক্লাস মানে ব্রেকটা কিভাবে হয় এটা পুরোটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। দেখো, আজকে আমরা প্রথমে পড়ব, দেখব হলো ফরম্যাটিং ট্যাগ। কি ট্যাগ ভাইয়া? ফরম্যাটিং ট্যাগ। ওকে, টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। খুব সুন্দর করে এটা মনে রাখবেন, অনেক সময় এটা প্রশ্ন আসে। টেক্সট ট্যাগ কি, সরি ফরম্যাটিং ট্যাগ কি, এই ধরনের এরকম অনেক সময় প্রশ্ন আসে। আপনারা এভাবে লিখবেন, টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে ফরম্যাটিং ট্যাগ বলে। একটি টেক্সটকে যে ফরম্যাটে দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। এটা তো আমরা জানি যে ট্যাগটা অবশ্যই কোন কিসের মধ্যে লিখতে হবে? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এটার মধ্যে লিখতে হবে। ওপেনিং কিভাবে শুরু করতে হয়? সাপোজ আমরা যদি এই ট্যাগটা লিখতে চাই, ইটালিক এই ট্যাগটা লিখতে চাই, তাহলে ওপেন শুরু করব হলো এইভাবে শুরু করব, আর মাঝখানে ধরেন কোনো কিছু লিখলাম, লিখে আবার শেষ দেব হলো স্ল্যাশ এইটা, ঠিক আছে? এটাকে বলা হয় ওপেনিং, এটাকে বলা হয় ক্লোজিং। বুঝতে পেরেছি? অর্থাৎ মাঝখানে ধরেন আমি যদি একটু বলি আপনাদের, বাংলা লেখা, ধরেন আমি যদি লিখি যে বাংলাদেশ, বাংলাদেশ, এই লেখাটা যদি আমি ওয়েব পেজে বা ওয়েব ডিজাইনে একটু বাঁকা করে ইটালিক ভাষায়, ইটালিক টাইপের একটু বাঁকা হয় না? যদি বাঁকা ভালো প্রকাশ করতে চাই তাহলে বাংলাদেশের আগে এইটা একটা দিতে হবে, এটা হলো ওপেনিং ট্যাগ, আর শেষ ট্যাগটা এরকমই হবে, শুধু তার আগে একটা স্ল্যাশ দিতে হবে। এই ওপেন ট্যাগের মাঝখানে যদি আমরা একটা স্ল্যাশ দিয়ে দেই, ওইটাই হয়ে যাবে ক্লোজ ট্যাগ বা শেষ ট্যাগ, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার জানবো। তোমরা যারা এখন ক্যামেরাতে এই ছোট ফন্টগুলো দেখতে পাচ্ছ না, তারা অবশ্যই শুধু আমার মুখের কথা শুনবা, আর বইয়ের মধ্যে কিন্তু এই শর্টটা দেওয়া আছে, ওইখান থেকে মুখস্থ করে ফেলবা। এটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করবা। আর যাদের বইয়ের মধ্যে এই শর্টটা নেই, তাদের আমি যখন পিডিএফ ফাইল দেব তখন পিডিএফ ফাইল দেখে দেখে এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো দেখেন আমরা শুরু করি। প্রথম ট্যাগটা হলো স্মল। দেখেন, স্মল ট্যাগ শুরু, স্মল ট্যাগ শেষ। এই ট্যাগটা কিসে ব্যবহার হয়, কোন কাজে ব্যবহার হয়? দেখেন, একটি টেক্সটকে পার্শ্ববর্তী টেক্সটের চেয়ে ছোট দেখাতে ব্যবহৃত হয়। পার্শ্ববর্তী টেক্সটে ছোট দেখাতে, एग्जांपल হিসেবে আমি একটা एग्जांपल দিচ্ছি। ধরেন আপনি এরকম লিখতে যাচ্ছেন, ওয়েবসাইটে এরকম একটা লেখা থাকবে, আমার, তারপরে
ছোট করে দেন আমার বাংলা। কারণ আপনি চাচ্ছেন এরকম যে আমার লেখাটা থাকবে বড় আর বাংলা লেখাটা থাকবে ছোট। যদি আপনি এরকম চান তাহলে এই বাংলার আগে আপনি এভাবে লিখবেন, আমার লেখার পরে এই বাংলা লেখার আগে এই স্মল ট্যাগটা শুরু করতে হবে, এস এম এ ডাবল এল শুরু করতে হবে, লিখে মাঝখানে লিখবেন বাংলা, মাঝখানে লিখবেন বাংলা, লিখে আবার স্মল ট্যাগটা এইভাবে স্ল্যাশ দিয়ে শেষ দিবেন। অর্থাৎ যে কোনো ট্যাগের মাঝখানে সামনে যদি স্ল্যাশ দেওয়া যায় তাহলে কিন্তু ওই ট্যাগটা আমরা ক্লোজিং বুঝি বা শেষ হয়ে যাওয়া বুঝি। ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট এখানে মনে রাখেন আমরা কিন্তু এখনো ব্যবহার করি নাই, এখনো ঘাবড়ানোর কোনো বিষয় নাই যে স্যার কি পড়াচ্ছে ঢুকতেছে না মাথায়, কঠিন লাগতেছে। এখন জাস্ট শুধু মনে রাখো আমরা যখন পুরো একটা বড় বড় মানে এই কাঠামো করব তখন ভালো করে বুঝতে পারবা। শুধু মনে রাখো যে স্মল ট্যাগ দিয়ে কি বোঝায়, পার্শ্ববর্তী টেক্সটকে ছোট করে দেখাতে এই ট্যাগটা ব্যবহার হয়। বিগ ট্যাগ ব্যবহার হয় হলো পার্শ্ববর্তী টেক্সটকে বড় করে লেখা দেখানোর জন্য। বি ট্যাগটা বল হয় হলো মোটা বা বোল্ড করার জন্য। আমরা যদি কোনো লেখাকে মোটা বা বোল্ড করতে চাই তাহলে এই বি ট্যাগটা ব্যবহার করব। তারপর একটা দেখো স্ট্রং ট্যাগটা ব্যবহার করব হলো হাইলাইট করতে। কি করতে? হাইলাইট বা গুরুত্বপূর্ণ ব্যবহার। ধরো তুমি একটা লাইন লিখবা, ওই লাইনের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় বা হাইলাইট করতে মনে চায় তোমার, যে ওয়েবসাইটে এই ওয়ার্ডটা হাইলাইট থাকবে, তাহলে ওই ওয়ার্ডের আগে এই যে স্ট্রং এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে ওই টেক্সটটা হাইলাইট বা গুরুত্বপূর্ণ হিসেবে হয়ে যাবে। ওকে, তারপর দেখো আই দ্বারা, ছোট হাতের আই দ্বারা আমরা কি বুঝবো? লেখাকে বাঁকা বা ইটালিক ভাবে লেখার জন্য আমরা ছোট হাতের আই ট্যাগটা ব্যবহার করব। লেখাকে বাঁকা বা ইটালিক ভাবে প্রকাশ করার জন্য আমরা ছোট হাতের আই ব্যবহার করব। এরপর দেখো ইএম ট্যাগটা হলো টেক্সটে ইটালিক বা বাঁকা এবং গুরুত্ব আরোপ করতে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের ইটালিকের মতোই। ঠিক আছে? এই ট্যাগটার ব্যবহার খুবই কম বললেই চলে। আমরা অনেক সময় এই ট্যাগটা ব্যবহার করব না, ইএম ট্যাগটা ব্যবহার করব না, আমরা আই ট্যাগটা ব্যবহার করব। ঠিক আছে? মানে 2 নাম্বার ট্যাগটা এটা না ব্যবহার করলেও চলে। এরপর দেখো 3 নাম্বার ট্যাগ, এটা আমি এর আগে বলেছি ইউ ট্যাগ। অর্থাৎ কোন লেখার নিচে যদি তুমি আন্ডারলাইন করতে চাও, কোন লেখাটাকে যদি আন্ডারলাইন করে তুমি ওয়েবসাইটে প্রকাশ করতে চাও তাহলে সেইটা ট্যাগ ব্যবহার করব হলো ইউ ট্যাগ। কি ট্যাগ ব্যবহার করব? ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ। তারপর দেখো ডিএল ট্যাগটা কি? মুছে ফেলা বা প্রতিস্থাপন করা হয়েছে এমন টেক্সটকেও দেখাতে। যেমন আমি তোমাদের ওই দিন উদাহরণ দিয়েছিলাম ডিএল ট্যাগের। দেখো एग्जांपल হিসেবে ধরো তোমরা, ধরো এই আমার কোর্স ধরো সাপোজ 1000 টাকা, 1000 টাকা কোর্সের প্রাইস, কিন্তু অফার প্রাইসে তোমরা ধরো কিনছো হলো 300 টাকায়। তাহলে এই যে এরকম লেখা থাকবে, এই যে 1000 লেখার উপরে একটা দাগ থাকবে, মানে মুছে দেওয়ার মতো একটা দাগ থাকবে, তারপর 300 লেখা থাকবে। তাতে আমার অডিয়েন্স বা আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা সামনে উপস্থাপন আছে, তারা তাহলে বুঝবে যে এই জিনিসটার পূর্বের মূল্য ছিল 1000 টাকা, ওইটা মুছে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, এখন সেটা 3000 টাকা। এখন এখানে অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে 1000 মুছে দেওয়ার কি দরকার, সরাসরি ওইটা 1000 টোটালি মুছে দিয়ে 300 দেওয়াতে ভালো না। এটা একটা মার্কেটিং, যে ক্লায়েন্টকে বা কাস্টমারদেরকে বা সামনে যারা আছে তাদেরকে এটা একটা হাইলাইট করার জন্য যে এই জিনিসটার দাম, মনে করো তুমি একটা শার্ট কিনতে গেছো, যখনই দেখবে ওই শার্টটার আসল মূল্য ছিল 2000 টাকা, বাট এখন অফার দিচ্ছে 800 টাকা, তখন কিন্তু তোমার অবশ্যই ভালো লাগবে, যে না 2000 টাকা আমি তো এখন 800 টাকা পাচ্ছি, তাহলে অবশ্যই আমার এটা কিনতে হবে। এইটা হলো একটা বিজনেস স্ট্র্যাটেজি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2000 এর ক্ষেত্রে তখন কি এমন হবে, তখন এই যে এরকম একটা দাগ থাকবে, থেকে এখানে 800 টাকা থাকবে। আশা করি বুঝাইতে পেরেছি। হ্যাঁ, তারপর দেখেন তাহলে ডেল ট্যাগটা চলে গেল। তাহলে ডেল ট্যাগ আমরা কখন ব্যবহার করব? ডেল ট্যাগ হলো কোনো লেখাকে মুছে দেওয়া বা প্রতিস্থাপন হওয়াকে বোঝাবো। আর স্ট্রাইক ট্যাগটা হলো টেক্সটকে কাটা বোঝাতে ব্যবহার করব। স্ট্রাইক আর ডেল ট্যাগটাও কিন্তু প্রায় অনেক সময় সেম কাজে আমরা ব্যবহার করব। এবার আসুন সাব আর হলো সাব, এই জিনিসটা বুঝি, নিচে একটা ছিল বা নিচেরটা মুছে দিয়েছে, এই জিনিসটা শিখবেন, খুব ভালো করে শিখবেন। একটু ফাঁকা একটা পৃষ্ঠা নিয়েই আপনাদের বোঝাই। সাবস্ক্রিপশন আর সাবস্ক্রিপশন এই দুইটা জিনিস, ফাঁকা পৃষ্ঠা তো পাচ্ছি না। সাবস্ক্রিপশন আর এইটা পেয়েছি, দেখেন এই দুইটা জিনিস ভালো করে বোঝেন।
একটা হলো এস ইউ বি আর একটা হলো এস ইউ পি। এটা হলো বলা হয় সাবস্ক্রিপ্ট আর এটা বলা হয় সাবস্ক্রিপ্ট। এটা হলো পি আর এটা হলো বি। এই দুটার কাজ কি, মানে এইটা একটা এস ইউ বি ট্যাগ শুরু, শেষ ট্যাগ এস ইউ বি, আর এখানে হলো এস ইউ পি ট্যাগ শুরু স্ল্যাশ এস ইউ পি ট্যাগ শেষ। এই দুটার আসলে কাজ কি, এই দুটা ট্যাগে খুব ভালো করে মনে রাখবেন। আমি শর্টকাটে এটা মনে রাখতাম, এটা আমার সময় অনেক ভুল হইতো, আপনাদের সময় এটা ভুল হতে পারে, কারণ একই জিনিস এস ইউ বি আর গেল এস ইউ পি। এই দুটার কাজ কি মনে রাখবা, এটার কাজ এই যে বি দ্বারা মনে রাখবা বেজ। বেজ শব্দের অর্থ হলো ভিত্তি। বেজ শব্দের অর্থ কি ভাইয়া? ভিত্তি। আর এই যে পি আছে না, পি দ্বারা মনে রাখবা পাওয়ার। পি দ্বারা কি মনে রাখবা? পাওয়ার। পাওয়ার মানে হলো কি? সূচক, যেটাকে আমরা বাংলায় সূচক বলি। ওকে, এবার দেখো ভিত্তি আর পাওয়ার কি। সাপোজ মনে করো যে H2O, H2O, দেখো H2O মানে কি আমরা জানি সবাই পানি, এটা হলো একটা রাসায়নিক নাম H2O। তো এই H2O এটাকে যদি আমরা ট্যাগ আকারে লিখতে চাই, ট্যাগ দিয়ে লিখতে চাই, দেখেন তো এই যে H2, এই যে নিচে যে 2টা আছে, এই 2টা ভিত্তি আকারে মানে বেজ আকারে আছে নাকি পাওয়ার আকারে আছে? অবশ্যই বেজ আকারে, মানে নিচে যেটা থাকে এটাকে বেজ বলা হয়, মানে ভিত্তি বলা হয়, আর উপরে যেটা থাকে ওটাকে পাওয়ার বলা হয়। যেমন আমি যদি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ক্ষেত্রে a স্কয়ারের উপরে মানে এর উপরে যে স্কয়ার, b এর উপরে যে স্কয়ার, এটাকে বলবো আমরা, এটাকে বলবো হলো আমরা পাওয়ার। এটা তো আমরা এসএসসি লেভেলে পড়ে আসছে, এটাকে বলবো পাওয়ার। আর এইখানকার এই 2 কে বলবো আমরা ভিত্তি বা বেস বলবো, ঠিক আছে? বি এ এস, বেস। ওকে, এবার আসেন, তাহলে যখন বেস আসবে তখন আমরা সাব ট্যাগটা ব্যবহার করব, আর যখন পাওয়ার আসবে তখন আমরা সাব ট্যাগটা ব্যবহার করব। एग्जांपल হিসেবে আমি আপনাদের H2O এটা একটু বুঝায় দিচ্ছি। দেখেন, সাপোজ H2O এটা যদি আমরা ট্যাগ লিখতে চাই তাহলে কেমন হবে দেখেন তো। দেখেন একদম সহজভাবে বোঝাচ্ছি। H এর পর কিন্তু 2, তার আগে তাহলে আমাদের এই 2টা কি হিসেবে আছে? সাব হিসেবে আছে। তাহলে দিলাম সাব, সাব হিসেবে কি আছে? 2 আছে, দিলাম 2। তাহলে সাব এখন শেষ হয়ে যাবে, তাহলে সাব এখন সাব ট্যাগটা শেষ করে দিলাম। তারপর কি আছে? ও। এই যে দেখেন H2O এইটা ট্যাগ লিখলাম, দেখেন কে কে বুঝতে পেরেছে? H2O এইটা ট্যাগ লিখলাম, দেখেন কে কে বুঝতে পেরেছে? প্রথমে H লিখেছি, এই 2 এটা তো বেস বা ভিত্তি হিসেবে আছে, এইজন্য সাব ট্যাগটা ইউজ করলাম সাব। তারপর 2 দিলাম, সাব হিসেবে কি আছে? 2 আছে, সাব ট্যাগটা শেষ করলাম, তারপর ও আছে। এবার মনে করেন সাপোজ a স্কয়ার, এটা তো আবার পাওয়ার হিসেবে আছে, এখানে আবার কোনটা ব্যবহার হবে? এখানে হবে এস ইউ পি ট্যাগ। তাহলে এটার জন্য কি হবে? প্রথমে a লিখবেন, এস ইউ পি ট্যাগ শুরু হলো, তারপর পাওয়ার হিসেবে কি আছে? 2 আছে, এবার এস ইউ পি ট্যাগটা স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। বলেন কে কে আমরা বুঝেছি, কে কে আমরা বুঝতে পেরেছি? একটু জটপট করে জানিয়ে দিন। কি লিখতেছে? চোখে ব্যথা হচ্ছে লাফালাফি দেখে। আচ্ছা, মানে একটা ডিভাইস দিয়ে ক্লাস নিচ্ছি তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তোমাদের। একটু শুধু জানিয়ে দাও যে সাব এবং সাব, এস ইউবি এবং এস ইউপি, এই দুইটা ট্যাগ সম্পর্কে আমরা ক্লিয়ার কিনা? মোটামুটি বুঝছি, বাট মাথা ব্যথার জন্য মনোযোগ দিতে পারছি না। আচ্ছা, বাকি যারা আছেন তারা একটু
দ্রুত সাড়া দেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। এসইউবি ট্যাগ এবং এসইউপি। এসইউবি দ্বারা আমরা যেটাকে বুঝবো সেটা হলো বেজমেন্ট বুঝবো, অর্থাৎ কোনো ইয়াতে যদি বেজ হিসেবে নিচে কোনো সংখ্যা থাকে ওইটাকে আমরা এসইউবি ট্যাগে লিখবো, আর পাওয়ার হিসেবে থাকলে ওইটাকে আমরা এসইউপি ট্যাগে লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা সাব এবং সাব ট্যাগটা বুঝলাম, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমাদের সব ট্যাগগুলো কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার হলাম। জাস্ট এই ট্যাগগুলো আপনারা একটু মনে রাখবেন, মুখস্থ করবেন, তাহলে এই ট্যাগ দিয়ে আমরা সবকিছু করতে পারবো। এবার দেখেন আমাদের এই ট্যাগটা দিয়ে এবার পরিচিতি দিছে, অর্থাৎ আমাদের ওই ট্যাগ যেগুলো আমরা শিখলাম ওই প্রত্যেকটা ট্যাগের একটা পরিচিতি। দেখেন প্রথমটা কি, ভালো করে দেখেন, এই যে হলো আমাদের এটা হলো HTML আর এইটা হলো আউটপুট, এটা ঠিক আছে, এটা হলো HTML, এটা হলো আউটপুট। দেখেন আমরা যদি এই লেখাটাকে HTML স্মল ফরম্যাটিং এটাকে যদি দেখেন কি লিখছে, প্রথমে পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করেছে, তারপর HTML লিখেছে স্মল স্মল ফরম্যাটিং। অর্থাৎ আপনি যদি এই লেখাটাকে দেখেন, এই যে এদিকে তাকান, HTML স্মল ফরম্যাটিং এটা হলো একটা লেখা মানে প্যারাগ্রাফ, ধরেন এটা একটা প্যারাগ্রাফের লেখা। তো এটার মধ্যে আপনি চাচ্ছেন যে HTML এটাও বড় করে থাকবে, ফরম্যাটিং এটাও বড় করে থাকবে, শুধু মাঝখানে স্মল লেখাটা এই দুইটার চাইতে একটু তুলনামূলক ছোট হবে। আমরা একটু আগে বললাম কি যে স্মল ট্যাগ দ্বারা পার্শ্ববর্তী লেখা থেকে ছোট বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে দেখেন এই যে স্মল ট্যাগ ব্যবহার করা হলো, দেখেন স্মল ট্যাগ শুরু, মাঝখানে হলো স্মল, আর স্মল ট্যাগ শেষ। এই যে মাঝখানে স্মল এইটাই হলো আমাদের কন্টেন্ট। আমরা কন্টেন্ট পড়েছি না সবাই এর আগে প্রথম ক্লাসে, যে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে যে অংশটা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। তো স্মল ট্যাগের এটা শুরু, স্মল ট্যাগের এটা শেষ, আর মাঝে যেটা আছে এটা হলো কন্টেন্ট। বুঝতে পেরেছি? ওকে, এরপর একটা দেখেন স্মল বিগ ফরম্যাটিং। দেখেন এখানে এই HTML এবং এই ফরম্যাটিং এই লেখাটার চাইতে বিগ লেখাটা একটু বেশি বড় মনে হচ্ছে না? এইটা বোঝানোর জন্য আমরা কোনটা ট্যাগ ব্যবহার করব, দেখেন পি ট্যাগ শুরু করলাম, HTML বিগ বিগ, এই যে বিগ, এই বিগ এটাকে আমরা বড় করার জন্য পার্শ্ববর্তী লেখার চাইতে বড় করে প্রকাশ করার জন্য আমরা সামনে বিগ ট্যাগ এবং শেষে বিগ ট্যাগ শেষ দিলাম, মানে বিগ ট্যাগটা আমরা ইউজ করলাম। ওকে, দেখো তাহলে আমরা এই বিগ ট্যাগটা বড় করে প্রকাশ করার জন্য কিন্তু আমরা বিগ ট্যাগটা ইউজ করলাম। এরপর দেখো এখন যদি আমরা চাই যে বোল্ড করে লেখাটা, বোল্ড করে, দেখো তো তোমরা একটু উপরের দিকে তাকাও, এই যে স্মল ফরম্যাটিং এই লেখাটার সাথে এই যে দিস ইজ বোল্ড টেক্সট এই লেখাটা একটু মোটা না? এই লেখাটার চাইতে এই লেখাগুলো তুলনামূলক অনেক মোটা লাগতেছে কিন্তু। তো এই যে মোটাটা লেখার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করব? মোটা বা বোল্ড ট্যাগ ব্যবহার করার জন্য আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করব, আমরা জানি। তাহলে সবগুলো কিন্তু আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগ শুরু করতে হয়, প্যারাগ্রাফ ট্যাগ শেষ করতে হয়, আর মাঝে দিলাম বোল্ড ট্যাগ শুরু, আর কোন লেখাটাকে বোল্ড করতে হবে সেটা হলো মাঝখানে দিতে হবে। তাহলে দিস ইজ বোল্ড টেক্সট। সাপোজ এখানে যদি আমার নাম লিখতাম তাহলে আমার নামটাও এখানে কি হয়ে আসতো? এখানে মোটা হয়ে আসতো। ভালো করে বুঝাই, এই বোল্ড ট্যাগ শুরু এবং বোল্ড ট্যাগ শেষের মাঝে আপনি যা লিখবেন সেটাই এখানে মোটা হয়ে চলে আসবে বা বোল্ড হয়ে চলে আসবে। আশা করি বুঝাইতে পেরেছি। এটাকে আমাদের বলা হয় কন্টেন্ট। এরপর দেখেন ইটালিক লেখার জন্য আমরা এই যে ইটালিক লেখার জন্য, এরপর দেখেন আন্ডারলাইন, আমরা কিন্তু সবগুলো পড়ে এসেছি বাট এখানে জাস্ট একটা উদাহরণ দিয়েছি। আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করেছি দেখেন, ইউ ট্যাগ, এই যে আন্ডারলাইন ট্যাগ শুরু, আন্ডারলাইন ট্যাগ শেষ। এরপর দেখেন লেখাটাকে মুছে দেওয়ার জন্য আমি বলেছিলাম না ডিএল ট্যাগ আর স্ট্রাইক ট্যাগ সেম, লেখা মুছে দেওয়ার জন্য
এরপর দেখেন এই যে সাব আর সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই দুইটা এখানে একটু উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আমরা এই উদাহরণটা পড়বই, আমরা মূল উদাহরণে যাচ্ছি। ঠিক আছে, দেখেন ওয়েব পেজে a plus b whole square equal a square plus 2ab plus b square এই সূত্রটি দেখানোর প্রয়োজনে HTML কোড লেখো। অর্থাৎ আমরা যে একটা সূত্র জানি a plus b whole square equal a square plus 2ab plus b square, আমরা এখন এই সূত্রটাকে HTML কোডের মাধ্যমে প্রকাশ করব। a plus b whole square equal a square plus 2ab plus b square। ওকে, দেখেন তাহলে আমরা তো স্ট্রাকচার জানি, আমরা স্ট্রাকচার কি জেনেছি? স্ট্রাকচার আমাদের প্রথমে কি লিখতে হয়? HTML এবং বডি, এই দুটো সবসময় মুখস্থ রাখবেন, এর দুটো সবগুলোতে প্রথমে হবে। HTML প্রথমে হবে এবং সর্বশেষ শেষে HTML শেষ, বডি শেষ। মানে এই চারটা জিনিস মনে রাখবেন, যে চারটা হলো, যেমন আমি আপনাদের লেটার দিয়ে উদাহরণ দিয়েছিলাম, যে লেটারে যেমন থাকে না যে ডিয়ার স্যার, এটা একটা সাবজেক্ট, এগুলো সেমই থাকে, শুধু মাঝখানে বডি চেঞ্জ হয়। তো আপনাদের এই দুইটা জিনিস সেমই থাকবে, HTML বডি শুরু, এই দুইটা বডি শেষ, HTML শেষ। দেখেন HTML প্রথমে শুরু করছেন, এটা সবার শেষে শেষ হবে, বডি পরে শুরু করছেন, বডি আগে শেষ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার দেখেন মাঝখানের যে লাইনটা, মানে মূল যে লাইনটা, এটা আমরা এখন করে দেখাবো। দেখেন কি করলাম, a plus b আগে লিখলাম। দেখেন a প্লাস, আমি একটু লাল কালি দিয়ে লিখছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা প্রথমে কি লিখলাম, a plus b লিখলাম। এরপরে দেখেন a plus b এর উপরে কি আছে, হোল স্কয়ার, মানে 2 কি হিসেবে আছে? এই 2 হলো পাওয়ার হিসেবে আছে। কি হিসেবে আছে ভাইয়া? পাওয়ার হিসেবে। পরীক্ষা যদি এটাকে আমাদের আসতে পারে তাহলে কিন্তু এটা আমরা লিখতেছি। দেখেন তো পাওয়ার হিসেবে আসলে আমরা বলেছি, পাওয়ার হিসেবে আসলে এটা ব্যবহার করব, আর বেস হিসেবে আসলে SUB ব্যবহার করব। তো যেহেতু পাওয়ার, তাহলে আমরা SUP সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করলাম। তাহলে আমরা লিখলাম SUP, এটা একটা শুরু করলাম। এবার SUP মানে এইটা আগে কি আছে, মানে পাওয়ার হিসেবে কি আছে? পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে আমরা পাওয়ার হিসেবে 2 দিলাম। দেওয়ার পরে আর তো নাই, তাহলে এই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা শেষ করলাম। ঠিক আছে, শেষ করলাম। এটা মাত্র আমাদের a plus b হোল স্কয়ার এইটুকুর ট্যাগ হয়েছে। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এরপর আছে ইকুয়াল, এরপর ইকুয়াল দিলাম। ইকুয়ালের পর এবার আছে কি, a স্কয়ার। এবার a লিখবা, এই যে দেখো a লিখেছি। a লিখে এর উপরেও কি পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে আবার সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু করো, আবার 2 দাও, সুপারস্ক্রিপ্ট শেষ করো। তারপর কি আছে, প্লাস দিলাম প্লাস। এরপর আছে কি 2ab দিলাম 2ab। তারপর আবার কি আছে, প্লাস প্লাস দিলাম। এখন দেখো b এর উপরেও স্কয়ার, মানে পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে b তারপর সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু, তারপর 2, তারপর সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ। বলো এইটা আমরা কে কে বুঝতে পারলাম? কারো কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট করে জানিয়ে দাও, কারো কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া বোর্ড লাফালাফি করতেছে। আচ্ছা, আজকে আমরা একটা ডিভাইস দিয়ে ক্লাস নিচ্ছি, মানে আরেকটা ফোন কোনো কারণে নেই, যার কারণে একটু দুঃখিত। একটু দেখেন এটাতে, মানে আমার ফোনটাতে দেখেন, আপাতত দেখেন যে এটা বুঝতে পারলেন কিনা। a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটাকে আমরা HTML কোডের মাধ্যমে যে লিখলাম, এটা বুঝলেন কিনা? যারা ক্লিয়ার বলছেন আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের কাছে একটু প্রবলেম মনে হচ্ছে তারা পরবর্তীতে ভিডিওটা আরো একবার দেখবা পূর্বে থেকে, আই থিংক সবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো HTML লিস্ট তৈরি করব আমরা। এবার HTML লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি ঝটপট করে। দেখেন অনেক সময় ওয়েব পেজে তথ্য লিস্ট বা তালিকা আকারে প্রকাশ করার প্রয়োজন হয়, অর্থাৎ লিস্ট আইটেমগুলোকে নাম্বারিং বা পয়েন্ট আকারে প্রকাশ করার প্রয়োজন হয়, নাম্বারিং বা পয়েন্ট আকারে। অনেক সময় আমরা দেখি না ওয়েবসাইটে এরকম 1 2 3 দিয়ে এরকম থাকে, বা এই যেরকম পয়েন্ট রাউন্ড দেওয়া, বাংলা ইংরেজি আইসিটি, বা এই যেরকম তোমরা ইয়াতে দেখো, ধরো তোমরা করবা কি জানো, কোন একটা রেস্টুরেন্টের মেনু কার্ড তোমাকে ডিজাইন করতে দিচ্ছে, বা মেনু কার্ড বানাইবা, মেনু কোন একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাইবা। তো ওই ওয়েবসাইটে এই যে এরকম অনেক সময় দেখছো না তোমরা, মেনু কার্ডে এরকম দেখছো যে কফি ব্ল্যাক এন্ড হট, মানে ব্ল্যাক হট ড্রিঙ্ক, এটা তারপর মিল্ক, এটা হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, মানে এইভাবে তোমরা দেখেছো এই ডিজাইনগুলো। তো আমরা এখন এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় সেভাবে আমরা একটু জানবো। দেখো
তো প্রথমটা হলো অর্ডার লিস্ট, দ্বিতীয়টা হলো আনঅর্ডার লিস্ট, তিন নাম্বারটা হলো ডেসক্রিপশন লিস্ট। তাহলে যেটা এই যে 1 2 দেওয়া থাকবে 1 2 3 সেগুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট। কি বলবো? অর্ডার লিস্ট। লিস্ট কিন্তু তিন ধরনের। HTML লিস্ট কত প্রকার? তিন প্রকার ভাইয়া। HTML লিস্ট কত প্রকার? তিন প্রকার। একটা হলো অর্ডার লিস্ট, দুই নাম্বারটা হলো আনঅর্ডার লিস্ট, এইটা হলো আনঅর্ডার লিস্ট, এই যে এইগুলো। আর তিন নাম্বারটা যেটা মানে এইটা দেখো, এইটা এই যে কফি, এই কফি সম্পর্কে আবার নিচে একটা লাইন এক্সট্রা করে দিয়েছে না তথ্য, এইজন্য এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট, মানে বিস্তারিত। এই লিস্টটা হলো এরকম যে এই লিস্টের এইটার সম্পর্কে এখানে একটা তথ্য দিচ্ছে, এটা সম্পর্কে এখানে একটা তথ্য দিচ্ছে, এটাকে বলা হয় ডেসক্রিপশন, এটাকে বলা হয় আনঅর্ডার, এটাকে বলা হয় অর্ডার। ঠিক আছে? তাহলে আমরা বললাম লিস্ট কত প্রকার? তিন প্রকার, অর্ডার, আনঅর্ডার, ডেসক্রিপশন। ওকে, এরপর দেখো আমরা অর্ডার লিস্টের এই যে ওএল দ্বারা কিন্তু অর্ডার লিস্ট বোঝায়। ওএল দ্বারা অর্ডার লিস্ট শুরু, মাঝখানে হলো কন্টেন্ট বসবে, আর অর্ডার লিস্ট এখানে শেষ হবে। ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার, অর্থাৎ কি কি দ্বারা কিভাবে ব্যবহার করা হয়। যেমন ধরো টাইপ অ্যাট্রিবিউট, টাইপ যখন আমরা 1 লিখব তখন লিস্ট আইটেমগুলো অর্ডার হবে 1 2 3 দিয়ে। টাইপ কিন্তু অনেক ধরনের হয়, 1 2 3 হয়, এ বি সি হয়, ক খ হবে, রোমান সংখ্যা হবে, আলিফ বা দিয়ে হবে, অনেক কিছু, এ বি ছোট হাতের হবে, এ বি বড় হাতের হবে, অনেক কিছু দিয়ে কিন্তু অর্ডার দেওয়া যায়। তো সেই টাইপটা লিখতে হবে। তুমি এখানে যে টাইপটা লিখবা সেই আকারে চলে আসবে। যদি টাইপ হিসেবে 1 রাখো তাহলে 1 2 3 চলে আসবে, 1 2 3 4 চলে আসবে। টাইপ হিসেবে যদি ছোট হাতের এ রাখো তাহলে পরের গুলো এ বি সি ডি চলে আসবে। টাইপ হিসেবে যদি বড় হাতের এ রাখো তাহলে অর্ডার হিসেবে এ বি সি ডি চলে আসবে। টাইপ হিসেবে রোমান সংখ্যা আই লিখলে আই লিখবে। আর তাই যদি এইভাবে রাখো তাহলে এটাও এইভাবে শুরু হবে। ঠিক আছে? ওকে, এখানে এই যে উদাহরণ দিয়েছে 1 2 3 ছোট হাতের এ বি সি, বড় হাতের এ বি সি, রোমান সংখ্যা 1, এইভাবে উদাহরণ দিয়েছে। ঠিক আছে? ওকে, এইগুলো ভাইয়া শোনো, HTML আমি মনে করি যে আইসিটির 3 নাম্বার অধ্যায়টা একটু পড়তে হয় মোটামুটি ম্যাথের জন্য, আর 5 নাম্বার অধ্যায়টা মানে সি প্রোগ্রাম ওটা একটু মোটামুটি কঠিন হয়। বাট HTML যারা তোমাদের বলেছে যে কঠিন এটা ওটা, তাদের কথা মনে করবা একদম ভুল একটা কথা। খুবই ইজি, মনোযোগ সহকারে করলে খুবই ইজি একটা বিষয়। হ্যাঁ, ওকে, দেখো নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট আমরা একটা HTML করে রাখছি, মানে অর্ডার লিস্ট। এই যে দেখো এই লিস্টটা তোমাকে যদি ধরো তোমরা সাবজেক্ট দেখবা ওয়েব পেজে, মানে ওয়েবসাইটে এরকম সাবজেক্ট লিস্ট 1 2 3 4 চারটা সাবজেক্ট লিস্ট দেখাতে হবে। তো এইটার আমাদের একটা কোড লিখবো। ঠিক আছে? তো এটা কিভাবে? অর্ডার লিস্ট বাট 1 2 3 দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? 1 2 3 দিয়ে লিখতে হবে। তো আমরা কি জানি? আমরা তো প্রথমে শুরু করব কি? আমরা তো সবাই জানি HTML এবং বডি, এই দুটো আমাদের একদম সবসময় মুখস্থই থাকবে। তাহলে দেখেন HTML আমরা শুরু করলাম, বডি আমরা শুরু করলাম। ঠিক আছে? এবার দেখেন H4 সাবজেক্ট, এখানে এটা বলতে পারেন যে H4 কেন আমরা দিলাম, H4 কেন দিলাম? আমরা পড়েছি হেড ট্যাগ কয়টি, মানে H ট্যাগ কয়টি? মোট 6টি ট্যাগ। H ট্যাগ মোট 6টি, তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? H1, আর সবচেয়ে ছোট কোনটা? H6। তো আমরা সবসময় ব্যবহার করব 3 এবং 4। 3 এবং 4 মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাপ। ঠিক আছে? তো এই জন্য এখানে H4 আমরা ব্যবহার করলাম। ঠিক আছে? মানে এই যে সাবজেক্ট লিস্ট, এই লেখাটা যে এখানে লিখতে হবে, এটার জন্য তোমরা যদি H3 ব্যবহার করতে এই লেখাটা আরো বড় হবে, H2 ব্যবহার করবে আরো বড় হবে, H1 ব্যবহার করবে আরো বড় হবে। বুঝা গেছে? তো এই লেখাগুলোর জন্য ম্যাক্সিমাম তোমরা চেষ্টা করবে H3 অথবা 4 ব্যবহার করার জন্য, 3 অথবা 4। তো আমরা H4 ব্যবহার করলাম। তো এই হেডের মধ্যে কি আছে? এটা আসলে কি? এটা কি কোনো খাবারের নাম, না পোশাকের নাম, না সাবজেক্টের নাম? অবশ্যই সাবজেক্ট লিস্ট। তাহলে ওই হেডের মধ্যে লিখলাম H4 দিয়ে শুরু করলাম সাবজেক্ট লিস্ট, আমরা ওই সাবজেক্ট লিস্টটা দিলাম, দিয়ে H4 মানে হেড ট্যাগ শেষ করলাম। তাহলে হেডের কাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? আমাদের হেডের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো অর্ডার লিস্ট যেটা তৈরি করব, টাইপটা কি? একটু আগে আমরা টাইপ করলাম না? দেখো একটু আগে আমরা যে টাইপ করেছি টাইপ 1, তো আমরা যদি এটা 1 2 তে কনভার্ট করতে হবে, আমরা লিখলাম অর্ডার লিস্ট টাইপ সমান 1। এটা একটা শুরু করলাম অর্ডার লিস্ট, এই যে শুরু করেছি, এই দেখো অর্ডার লিস্ট শেষ করেছি, এই যে বডি শুরু করেছি, এই যে বডি শেষ করেছি, এই যে HTML শুরু করেছি, এই যে HTML শেষ দিয়েছি। আর মাঝখানে যেটা আছে সেটা হলো, তো দেখো এই যে LI মানে লিস্ট,
এই যে তোমাদের কিন্তু এখানে 1 2 3 4 এগুলা দিতে হবে না, ওই যে প্রথমে টাইপ 1 দিয়েছো না, এখন এখানে যদি 100টা সাবজেক্টের নাম লেখো জাস্ট এভাবে লিখবা, লিস্ট ট্যাগ শুরু লিস্ট ট্যাগ শেষ, 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 আর মাঝে মাঝে শুধু সাবজেক্টগুলো লিখে দিবা। 100টাও যদি লেখো অটোমেটিক্যালি এই নাম্বারগুলো চলে আসবে, 6 7 8 9 10 চলে আসবে। কারণ ওই যে তুমি টাইপ 1 দিয়েছো, দাও অর্ডার লিস্ট টাইপ 1, অর্ডার লিস্ট টাইপ 1 মানে কি 1 থেকে যত লিখবা শুধু চলেই যাবে, বোঝা গেছে? তাহলে কিন্তু তুমি কিন্তু এইগুলো আর 1 2 3 লিখলা না, তুমি এইটা লিখবা, কোড লিখবা, অটোমেটিক্যালি এই লেখাটা তোমার সামনে এত সুন্দর করে কোডের মতো, মানে এত সুন্দর ডিজাইন হয়ে চলে আসবে। যে সাবজেক্ট লিস্টটা বড় হবে, বোল্ড হবে, তারপরে 1 নাম্বার ফিজিক্স, 2 নাম্বার কেমিস্ট্রি, 3 নাম্বার বাংলা, 4 নাম্বার ইংলিশ, এরকম চলে আসবে অনেক সুন্দর। সেম ভাবে এইটাকে যদি আমরা এখন অর্ডার লিস্টের টাইপ এবিসি তে কনভার্ট করতে চাই, সেম একই কাজ থাকবে, শুধু পার্থক্য হবে এই যে টাইপ, টাইপ এখানে 1 লিখেছে, এখানে শুধু হবে টাইপ বড় হাতের এ, আর কোনো পার্থক্য নেই, সেম ওইটাই এখানে শুধু দেওয়া হয়েছে। বলো কে কে বুঝতে পারলাম, কে কে বুঝতে পেরেছো? কে কে এই পর্যন্ত ইকুয়ালের পরের পার্ট, আচ্ছা আমরা তো পার করে গেছি, পরে আবার ক্লাসটা দেখো। বলো এই পর্যন্ত আমরা কে কে বুঝতে পেরেছি? জাস্ট এটা আর এটা একই জিনিস, এখানে শুধু টাইপ 1 দ্বারা এটা শুরু করা হয়েছে, আর এটা টাইপ বড় হাতের এ ক্যাপিটাল এ দ্বারা শুরু করা হয়েছে। কারো কোনো সমস্যা আছে কিনা একটু ঝটপট করে জানিয়ে দাও। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু ঝটপট করে জানিয়ে দাও, বা এই পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার কিনা। যদি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হয়ে থাকি, আরেকটা কথা বলি, এই সপ্তাহে আমাদের 2টা ক্লাস হতে পারে, সম্ভবত সোমবার বা বুধবার আর শুক্রবার। সোমবার বুধবার ক্লাস হতে পারে, যদি ক্লাস হয় আমি অবশ্যই আপনাদেরকে একটু আগে জানিয়ে দেব। আর আমাদের পরবর্তী ক্লাস থেকে 2টা ডিভাইস দিয়ে ক্লাস নেওয়া হবে না, মানে তোমাদের কমেন্ট আমরা না দেখতে পারলে সমস্যা হয়ে যায়, আসলে কে কোনটা বুঝতে পারো না বা সমস্যা হচ্ছে কিনা এটাও বুঝতে পারি না। তো ইনশাআল্লাহ আজকে হলো 2টা ডিভাইস নিয়ে ক্লাস নেওয়া হচ্ছে না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা 2টা ডিভাইস নিয়ে ক্লাস নেব। তো দেখো অর্ডার লিস্ট পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের একটু সমস্যা আছে একটু কষ্ট করে লাইভটা এখন শেষ হয়ে যাবে, একটু প্রথম থেকে আবার লাইভটা দেখবা। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ এই পর্যন্তই রাখলাম, অর্ডার লিস্ট পর্যন্ত। একটু বাসায় বেশি বেশি আপনারা বই দেখে প্র্যাকটিস করবেন, অর্ডার লিস্টের যতগুলো উদাহরণ আছে নিজে নিজে প্র্যাকটিস করবেন, এইচটিএমএল শুরু করবেন, বডি শুরু করবেন, একটা হেড দিবেন, তারপরে অর্ডারের টাইপ দিবেন, অর্ডার লিস্টের সাবজেক্টগুলো লিখবেন, অর্ডার লিস্ট শেষ করবেন, বডি শেষ করবেন, এইচটিএমএল শেষ করবেন, শেষ। ওকে, সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে সবার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।